কখনো কি এমন কোনো বাণিজ্যিক সুযোগের কথা ভাবা যায় যেটা একটা দেশের সোনালী আঁশকে মানে পাটকে আরেকটা মহাদেশের বাজারে একেবারে সোনার খনিতে বদলে দিতে পারে? হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই একটা সংযোগ নিয়ে কথা বলতে এসেছি। ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে পাটের যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে সেটা নিয়ে চলুন এই ব্যাপারটার আরও গভীরে ঢোকা যাক। আর দেখুন, এটা কিন্তু কোনো কথার কথা না, একেবারে খোদ ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট মানে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারাই এই সম্পর্কটাকে বলছেন একটা অব্যবহৃত সোনার খনি। তার মানে কি? মানে হলো এই মুহূর্তে একটা বিশাল সুযোগ আমাদের সামনে অপেক্ষা করছে। সোনার খনি কথাটা যে কতটা সত্যি সেটা এই সংখ্যাটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। ভেবে দেখুন, মাত্র ১ বছরেই ব্রাজিল বাংলাদেশ থেকে প্রায় $৩.৮৮ মিলিয়ন পাট আর পাটের ফাইবার আমদানি করেছে। এই বিশাল অঙ্কটাই কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশ এর মধ্যেই ব্রাজিলের বাজারে কতটা শক্ত একটা জায়গা করে নিয়েছে। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। এখানে কিন্তু আমরা কোনো কাল্পনিক বা হতে পারে টাইপের বাজার নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি এমন একটা জীবন্ত সক্রিয় বাজার নিয়ে যেখানে এখনই ব্যবসা করার মতো বাস্তব সুযোগ রয়েছে। দেখুন, একটা সময় ছিল যখন অনেকেই ভাবত ব্রাজিলে রপ্তানি করাটা খুবই কঠিন আর অনিশ্চিত একটা ব্যাপার, কিন্তু সেই দিন আর নেই, যুগ পাল্টে গেছে। এখন ব্রাজিল এমন একটা বাজার যেখানে একবার না বারবার সফলভাবে পণ্য পাঠানো সম্ভব। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে সেটা হলো ব্রাজিলের ক্রেতারা এখন বাংলাদেশকে এক নামে চেনে একটা নির্ভরযোগ্য পাট সরবরাহকারী দেশ হিসেবে। এই বার চার্টটার দিকে একবার তাকালেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ব্রাজিলের পাট আমদানির বাজারে বাংলাদেশের দাপটটা কেমন। অন্য সব দেশ মিলে যা যোগান দেয় তার চেয়ে বহুগুণ বেশি আমদানি হয় শুধু বাংলাদেশ থেকে, প্রায় পুরোটাই। এর থেকে তো বোঝা যায় যে বাংলাদেশ সেখানে কতটা বিশ্বস্ত একটা নাম হয়ে উঠেছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যে এত পাট যাচ্ছে, তো ব্রাজিল ঠিক কি কিনছে? কোন ধরনের পাটের পণ্যের চাহিদা সবচেয়ে বেশি? চলুন এই অংশে আমরা ঠিক সেই নির্দিষ্ট পণ্যগুলো নিয়েই কথা বলি। কারণটা খুব সোজা, সফল হতে হলে তো আগে জানতে হবে বাজারে কি চলে। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ব্রাজিলের বাজার কিন্তু ওই শৌখিন ফ্যাশনেবল পাটের জিনিসের জন্য নয়, একদমই না। আসল সুযোগটা লুকিয়ে আছে একেবারে সাদামাটা কিন্তু খুব কাজের পণ্যে, শিল্প আর কৃষিকাজে যেগুলো ব্যবহার হয়, যেমন ধরুন পাটের বস্তা বা চট। এই সব ক্ষেত্রে ডিজাইন কেমন সেটা বড় কথা নয়, আসল ব্যাপার হলো পণ্যের মান আর ঠিক সময় সেটা পৌঁছে দেওয়া। এই টেবিলটা দেখলে ব্রাজিলের চাহিদা ছবিটা আরও স্পষ্ট হবে। দেখুন, ওদের যে বিশ্ববিখ্যাত কফি আর কোকো শিল্প আছে সেটার জন্য পাটের বস্তা ছাড়া চলবেই না, এটা অপরিহার্য। আবার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিংয়ের জন্য ওদের দরকার হয় আনব্লিচড পাটের কাপড়। স্থানীয় যারা কাপড় বা বস্তা বানায় তাদের জন্য মূল কাঁচামাল হলো পাটের সুতা। এমনকি বাড়িঘর বানানোর কাজেও নির্মাণ খাতেও পাটের ব্যবহার আছে। তার প্রত্যেকটা পণ্যই ব্রাজিলের অর্থনীতির একেবারে মূল স্তম্ভগুলোর সাথে জড়িয়ে আছে। আচ্ছা, ব্রাজিল কি কিনবে সেটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো রপ্তানিটা করতে হবে কিভাবে, প্রক্রিয়াটা কি? চলুন এবার তাহলে সেই দিকেই নজর দেয়া যাক। আমাদের এই অংশে আমরা পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে ভাঙব, যা একটা পরিষ্কার গাইডলাইন হিসাবে কাজ করবে। রপ্তানির পুরো প্রক্রিয়াটা কিন্তু এখানে ধাপে ধাপে দেয়া আছে, আর এর মূল মন্ত্র হলো একটাই, শৃঙ্খলা। দেখুন, প্রথমে ঠিক করতে হবে কোন পণ্যটা পাঠাবেন আর তার সঠিক ক্রেতা কারা। এরপর আমদানিকারকের সাথে দাম আর শর্তগুলো ফাইনাল করতে হবে। তৃতীয় ধাপে সব স্পেসিফিকেশন একটা লিখিত চুক্তির মধ্যে নিয়ে আসতে হবে। তারপরের কাজটা খুব গুরুত্বপূর্ণ, সব কাগজপত্র একেবারে ব্রাজিল রেডি করে ফেলা। আর শিপমেন্টের আগে পণ্যের মান কঠোরভাবে পরীক্ষা করা। এমনকি শিপিংয়ের সময় প্যাকেজিংটাও এমন হতে হবে যেন ব্রাজিলের আর্দ্র আবহাওয়ায় পণ্য নষ্ট না হয়। আর সবশেষে পণ্য পৌঁছানোর পর কাস্টমসে আমদানিকারককে সাহায্য করা। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি তৈরি করে দেয়। এখন কথা হচ্ছে, এই যে এতগুলো ধাপ, এই পুরো প্রক্রিয়াটা একা একা সামলানো কিন্তু বেশ কঠিন হতে পারে। তো এখানে একটা দারুণ সমাধান আছে। একটা সংস্থা আছে যারা এই পুরো যাত্রায় একজন সঙ্গীর মতো সাহায্য করতে পারে। চলুন দেখি কিভাবে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCI রপ্তানিকারকদের পাশে দাঁড়াতে পারে। BCCIকে শুধু একটা প্রতিষ্ঠান ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে রপ্তানিকারকদের জন্য একজন কৌশলগত পার্টনার, অনেকটা একটা সেতুর মতো, যা দুই দেশের ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যে সংযোগ তৈরি করে। এর মূল কাজটাই হলো আস্থা তৈরি করা আর বাণিজ্যটাকে যতটা সম্ভব সহজ করে তোলা। কিন্তু প্রশ্ন হলো, BCCI ঠিক কিভাবে সাহায্য করে? এর উত্তর এখানেই আছে। দেখুন,
তারা শুধু বাণিজ্য প্রচার করে থেমে থাকে না, তারা সঠিক তথ্য আর জ্ঞান দিয়ে সাহায্য করে, নতুন ব্যবসায়িক যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি করে দেয়, এমনকি কোনো নীতিগত সমস্যায় পড়লে রপ্তানিকারকদের হয়ে প্রতিনিধিত্বও করে। মানে সব দিক থেকেই একটা সাপোর্ট সিস্টেম। একা একা চেষ্টা করা আর চেম্বারের সাহায্য নিয়ে এগোনোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একবার ভাবুন, একদিকে একজন রপ্তানিকারক অচেনা বাজারে একা একা সঠিক মানুষের খোঁজ করছেন, আর অন্যদিকে চেম্বারের মাধ্যমে তিনি পাচ্ছেন একেবারে কৌশলগত পরিচিতি আর পেশাদার নেটওয়ার্ক। মানে একা চলার বদলে পাশে পাওয়া যাচ্ছে পুরো একটা সিস্টেমের সাপোর্ট। সুতরাং সব আলোচনার শেষে মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? এটাই যে ব্রাজিলের বাজারের সাফল্য কোনো ভাগ্য বা লটারির ব্যাপার নয়, এটা পুরোপুরি নির্ভর করে একটা গোছানো সুশৃঙ্খল রপ্তানি ব্যবস্থা আর সঠিক কৌশলের উপর। তাহলে বাজারটা কিন্তু তৈরি, আর সেই বাজারে ঢোকার পথটাও স্পষ্ট। এখন প্রশ্ন শুধু একটাই, এই যে একটা সোনার খনির কথা বলা হলো, সেখান থেকে সুযোগটা কাজে লাগানোর জন্য কারা এগিয়ে আসবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।